হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা মডার্ন ফিজিক্সের দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এই প্রবলেমগুলা এইচএসির গতানুগতিক অঙ্কগুলার থেকে একটু অন্যরকম, বাট সোজা, খুব কঠিন না। যদি জাস্ট খালি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে ম্যাথগুলো একবারে পানির মতো সোজা লাগবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে এই অঙ্কটা দেখো। 1.5 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড নিশ্চল অবস্থায় এস প্রসঙ্গ কাঠামোতে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে রাখা আছে, আর 0.98 সি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল এস প্রাইম কাঠামোর সাপেক্ষে দণ্ডটির দৈর্ঘ্য ও অবস্থান কোণ কত হবে। তো ফার্স্টে আমরা চিত্রটা আঁকি। মনে করো এইটা আমাদের সেই এস প্রসঙ্গ কাঠামো। তো এইখানে একটা দণ্ড রাখা আছে, এটা হলো 1.5 মিটার। আচ্ছা, এই যে কোণটা, এই কোণটা কত বলছে ভাই? 45 ডিগ্রি। এই কোণটা বলছে হলো 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইটা ছিল আমাদের এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর আরেকটা প্রসঙ্গ কাঠামো আছে যেটা এইদিকে গতিশীল। এই বেগটাকে কত বলছে? এটার বেগ বলছে ভি ইকুয়াল টু 0.98 সি, আর এইটাকে বলছে এস প্রাইম কাঠামো, আর এইটাকে আমরা বলছিলাম এস কাঠামো। আচ্ছা, এখন বলছে এই এস প্রাইম কাঠামোতে যে আছে সে এই দণ্ডটার দৈর্ঘ্য কত পরিমাপ করবে এবং এই দণ্ডটার অবস্থান কোণ কত হবে। এটার দৈর্ঘ্য আপাতত কত দেওয়া আছে, মানে আদি অবস্থায় দৈর্ঘ্য দেওয়া আছে 1.5, মানে এটা হলো স্থির দৈর্ঘ্য। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, যেহেতু এই রকেটটা এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে এই দণ্ডের দৈর্ঘ্যকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি না? একটা এক্স অক্ষের উপাংশ আর একটা ওয়াই অক্ষের উপাংশ। তাহলে এইটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি তাহলে এতটুকু হবে হলো এক্স অক্ষের উপাংশ আর এতটুকু হবে হলো ওয়াই অক্ষের উপাংশ। এতটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে এইটার দৈর্ঘ্যকে যদি আগে, মানে আদি দৈর্ঘ্যটাকে যদি আমি নাম দিতাম এল, তাহলে এইটাকেই বলবো, আচ্ছা আদি দৈর্ঘ্যের নাম দিলাম এল নট, তাহলে এইটার নাম দেব এল এক্স নট, আর এতটুকুর নাম দেব এল ওয়াই নট। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তাহলে একটু চিন্তা করো, এই যে এস প্রাইম কাঠামোটা এটা গতিশীল কোন দিকে? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে এইটার দৈর্ঘ্যের পরিবর্তন হবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ এইটার দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা কত? এল এক্স নট। তা আমরা একটু এল এক্স নট আর এল ওয়াই নট এগুলোর মান বের করে ফেলি। চলো, তাহলে এল এক্স নটটা কত? এল এক্স নট, এই কোণটা কত? 45 না? তাহলে এল এক্স নটের মান আসবে এল নট কস 45। এল নটের মান হলো 1.5 ইন্টু কস 45। এইটার মান কত? 1.5 ভাগ রুট 2। আচ্ছা, এল ওয়াই নটের মান কত আসবে? এল ওয়াই নটের মান হলো এল নট সাইন 45 না? যেহেতু এটা এই কোণটা 45, তাহলে এটা লম্ব উপাংশ এদিকে সাইন 45, তাহলে এইটা 1.5 ইন্টু সাইন 45, এইটার মানও আসে 1.5 ভাগ রুট 2। এই পর্যন্ত নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝো তাহলে এখন চিন্তা করো, রকেটটা গতিশীল কোন দিকে? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষের দিকে দৈর্ঘ্যের পরিবর্তন হবে, ওয়াই অক্ষের দিকে দৈর্ঘ্যের পরিবর্তন হবে না। তাহলে এক্স অক্ষের দিকে যে পরিবর্তনটা হবে, তাহলে এল এক্স নটটা এল এক্স হয়ে যাবে,
আর এল ওয়াই নটটা এল ওয়াই নটই থাকবে। তাহলে আমরা নতুন যে এই জিনিসটা হবে সেটা আমরা একটু আঁকি। আচ্ছা, তাহলে এল এক্স নটটা পরিবর্তন হয়ে কি একটু কমবে, কারণ দৈর্ঘ্য সংকোচন হয়। তাহলে এই দিক বরাবর দৈর্ঘ্য যে পরিবর্তন হইলো, এটা মনে করো এতটুকু হয়েছে, এতটুকু মনে করো এল এক্স নট, এটা হলো না, এতটুকু হলো এল এক্স। আর এই দিকে যেহেতু দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, তাই এটা তোমার এল ওয়াই নটই থেকে যাবে। তাহলে এইটা হলো এল ওয়াই নট। নতুন যে দৈর্ঘ্য হইল দণ্ডের সেটা কি? সেটা কি এই অতিভুজটা না? এতটুকুই তো দৈর্ঘ্যের, তাহলে মানে দণ্ডটা নতুন দৈর্ঘ্য। এইটা হলো এল এক্স নট, মানে এল এক্স, এটা হলো এল এক্স এল ওয়াই নট। তাহলে এইটা হলো তোমার এল, যেটাকে আমরা বলবো এল, এটার দৈর্ঘ্যকে আমরা কি বলবো? এল। তাহলে এল এক্স এর মানটা কত? আমরা তো দৈর্ঘ্য সংকোচনের সূত্র পারি। তাহলে এল এক্স এর মান কত হবে? এল এক্স ইকুয়াল টু এল এক্স নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে এল এক্স নটের মান কত? 1.5 ভাগ √2 ইন্টু √ 1 মাইনাস, দেখো ভি এর মধ্যে একটা সি আছে না, তাহলে সি স্কোয়ার বাদ হয়ে যাবে, 1 মাইনাস 0.98 তার স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করলে মান আসে 0.211 মিটার। তাহলে এল এক্স এর মানটা কত পাইলাম? 0.211 মিটার। আর এল ওয়াই নটের মান তো আগেরটাই আছে 1.5 ভাগ √2। তাহলে বলো তো, এই যে এল, এটা কি অতিভুজ না ভাই? তাহলে অতিভুজের স্কোয়ার মানে কি? অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কি? √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে নতুন দৈর্ঘ্যটা কত হবে? নতুন দৈর্ঘ্য এল ইকুয়াল টু √ এল এক্স তার স্কোয়ার প্লাস এল ওয়াই নট তার স্কোয়ার। তাহলে এইটা সমান আসলে হলো 0.211 তার স্কোয়ার প্লাস 1.5 ভাগ √2 এই পুরাটার স্কোয়ার। আচ্ছা, এইটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমাদের মানটা আসে 1.08 মিটার। তাহলে খেয়াল করছো, আগে মানটা ছিল 1.5 মিটার, এখন দৈর্ঘ্য সংকোচনের ফলে নতুন মানটা হয়েছে 1.08 মিটার। আচ্ছা, এরপরে অঙ্কটা এখানেই শেষ না, এরপরে বলছে অবস্থান কোণ কত হবে। অবস্থান কোণটা কোনটা? এই কোণটাই তো অবস্থান কোণ। মানে আগে কোণ ছিল 45 ডিগ্রি, এখন নতুন একটা কোণ হয়েছে। তাহলে আগের অবস্থান কোণ ছিল 45 ডিগ্রি, আর নতুন অবস্থান কোণটার নাম দিলাম আমরা থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারবো না ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি আচ্ছা ঠিক আছে, এখন লম্বের মানটা কত? লম্বের মানটা তো এল ওয়াই নট, আর ভূমির মানটা তো এল এক্স। এল ওয়াই নটের মান হলো 1.5 ভাগ √2, আর এল এক্স এর মান হলো 0.211। আচ্ছা, এই লেখাটা একটু বেশি বাজে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে যদি আমরা থিটার মানটা নিয়ে আসি তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1.5 ভাগ √2, এই পুরাটার নিচে হলো 0.211। এইখান থেকে থিটার যে মানটা আসে সেটা হলো 78.75 ডিগ্রি। তাহলে পরবর্তী ম্যাথে আমরা যাই।
দেখো আগের ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথটা একবারে সোজা, বাট আগেরটা যদি না বুঝো তাহলে এটা বুঝতে পারবো না। এই ম্যাথটাই কি বলছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4√2 মিটার, একটি রকেট 0.6 বেগে বর্গের কর্ণ বরাবর গতিশীল। দেখো আগের বার কী ছিল, আগের বার ছিল হলো একটা লাঠি ছিল, সেই লাঠির এক্স উপাংশের দিকে গতিশীল ছিল। আর এখন কি বলছে, বর্গের কর্ণ বরাবর গতিশীল। আচ্ছা, বর্গের কর্ণ বরাবর গতিশীল হলে রকেট আরোহীর নিকট বর্গটি কি আকৃতির মনে হবে এবং তিনি কত ক্ষেত্রফল পরিমাপ করবেন। তাহলে ফার্স্টে আমরা বর্গটা একটু আঁকি। এইটা মনে করো আমাদের সেই বিখ্যাত বর্গ। আর এইটার একটা মানে এটা একটা কর্ণ হলো, এইটা মনে করো। এইটা হলো কর্ণ। তাহলে এই দিকে বরাবর হলো গতিশীল রকেটটা, কত বেগে গতিশীল, ভি ইকুয়াল টু 0.6 বেগে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো তো ভাই, দেখো এই বর্গটা যখন এই বর্গের কর্ণ বরাবর যখন রকেট গতিশীল, তখন এই কোণটা কত, এই কোণটা কি 45 না? তাহলে ঠিক আগের অঙ্কের মতো এই যে বাহুটা আছে, এই বাহুটার এই কর্ণ বরাবর যে উপাংশ আছে সেটার পরিবর্তন হবে, আর এইটার লম্ব দিকে যে উপাংশ থাকবে এটার পরিবর্তন হবে না। আচ্ছা, ফার্স্টে এটাকে আমরা একটা কপি করে নিই, কারণ এটা আমাদের 2 বার লাগবে। এই কপিটা এখানে থাক। তাহলে খেয়াল করো, এই যে এই বাহুটা আছে, এটার এই দিক বরাবর যে উপাংশ, দ্যাট মিন্স এতটুকু, এইটার সংকোচন হবে, কিন্তু এই দিকে যে উপাংশটা আছে এটার কোনো সংকোচন হবে না। আগের অঙ্কে কি করছিলাম দেখো, এল এক্স নটের পরিবর্তন হয়েছিল। এইটার যখন পরিবর্তন হয়েছিল তখন এই যে মেন দণ্ডটা সেটা কি 45 ডিগ্রির থেকে আরেকটু এই দিকে বাইকে গেছে না? তাহলে এইটা কি হবে, এটা এইদিকে এই 45 ডিগ্রি থেকে এই নিচের দিকে একটু বাইকে আসবে। তাহলে নতুন দৈর্ঘ্যটা মোটামুটি এরকম হবে না, একটু বাঁকা হয়ে এই দিকে চলে আসবে না? ঠিক সিমিলারলি এই পাশের যে বাহুটা আছে এইটার এই কর্ণের দিক বরাবর উপাংশটার পরিবর্তন হবে, মানে এই উপাংশটার পরিবর্তন হবে, কিন্তু এই দিক বরাবর যে উপাংশ আছে এইটার কিন্তু পরিবর্তন হবে না। যার ফলে এই কোণটা কি 45, তখন এই বাহুটা এই 45-এর থেকে একটু এই দিকে বাঁকা হয়ে যাবে, মানে এই দিক বরাবর একটু চাইপে যাবে। তাহলে নতুন অবস্থানটা হবে এইরকম। আবার ঠিক একই রকম এই বাহুটাও তাহলে এই দিক বরাবর বাইকে যাবে, আর এই বাহুটাও এই দিক বরাবর বাঁকা হয়ে যাবে। তাহলে সবগুলা যদি আমি একটু একটা জায়গায় আঁকার চেষ্টা করি তাহলে বিষয়টা কি হবে। ফার্স্টে দেখো, এই পাশের বাহুটা এই নিচের দিকে বাঁকা হইলো, তাহলে এই বাহুটা আগে আঁকি। আগে ছিল এইরকম, এখন নতুন হয়েছে হলো একটু বেঁকা এই দিকে। আচ্ছা, এখন দেখো, এখন হলো এই বাহুটা, এটা আগে ছিল এইরকম, এখন নতুন হয়েছে হলো এই দিকে একটু বাঁকা। তো সিমিলারলি বুঝতেই পারতেছো
এইটা কি হবে, এটা একটু বাঁকা হয়ে এরকম হয়েছে, আর এই জিনিসটা এরকম হয়েছে। তাহলে এখন বলো তো ভাই, এইটা আসলে কীরকম আকৃতি হয়েছে? এরা চারটা বাহু সমান কিন্তু কোনো কোণগুলো সমকোণ না, তাহলে এইটা আসলে একটা রম্বসের মতো আকার হয়েছে, রম্বস। তা রকেট আরোহী যদি কর্ণ বরাবর গতিশীল হয় তাহলে সে এই বর্গটাকে একটা রম্বস মনে করবে। এই পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? তারপরে বলছে তিনি ক্ষেত্রফল কত পরিমাপ করবেন। দেখো, তিনি দেখতেছেন কি বর্গটাকে, তিনি দেখতেছেন এই বর্গটা একটা রম্বস, তাহলে তিনি যে ক্ষেত্রফল পরিমাপ করবেন সেটা তো রম্বসের ক্ষেত্রফল হবে। তো রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখন খেয়াল করো, গতিশীল ছিল হলো এই কর্ণ বরাবর, তাহলে এই কর্ণটার দৈর্ঘ্যের পরিবর্তন হবে, কিন্তু এই পাশের যে কর্ণটা আছে মানে এইটা, এই কালো কালারের কর্ণটা তো এই লালটার উপরে লম্ব, তাই যেহেতু এই দিক বরাবর গতিশীল তাই লম্ব দিকের কোনো দৈর্ঘ্যের পরিবর্তন হবে না, তাহলে এই কালো কালারের কর্ণের কোনো পরিবর্তন নাই। তাহলে কালো কালারের কর্ণ আগে যা ছিল এখন তাই থাকবে, আর এই নতুন মানে যেই কর্ণ বরাবর গতিশীল সেই কর্ণটার দৈর্ঘ্য সংকোচন হবে। তাহলে আগে যে কর্ণ ছিল সেটার দৈর্ঘ্য কত সেটা আমরা একটু বের করি। দেখো, আগে যে ছিল সেটা কর্ণ, এটাকে আমরা লিখলাম যে কর্ণ, এটাকে আমরা জাস্ট কর্ণই লিখলাম। আচ্ছা, এই কর্ণটা কত? √। আচ্ছা খেয়াল করো, এই কর্ণর দৈর্ঘ্য যখন বের করবো তখন এইটা কি লম্ব আর এটা ভূমি, তাহলে লম্ব আর ভূমি যদি হয় তাহলে এই কর্ণটা কি অতিভুজ না? তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইখান থেকে আমরা বের করতে পারবো যে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 4√2 মিটার। এইটাও তো 4√2, তাহলে এটাকে লেখা যাবে 4√2 তার স্কোয়ার প্লাস 4√2 এইটার স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করলে মান কত আসবে? 8 মিটার। তাহলে এই কর্ণটা ছিল 8 মিটার। তাহলে এই যে বড় যে কর্ণটা যেটা অপরিবর্তিত আছে, এই কালো কালারের অপরিবর্তিত কর্ণের দৈর্ঘ্য কত? 8 মিটার। তাহলে যেটার পরিবর্তন হয়েছে সেইটা কোনটা? সেটা এটা না, এই সবুজ কালারের কর্ণ, এটা তো পরিবর্তন হয়েছে। তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে? তাহলে এইটাকে লিখলাম, সবুজ কালারটাকে আমরা লিখলাম চলো কর্ণ প্রাইম। এটাকে লিখলাম কর্ণ প্রাইম। কর্ণ প্রাইমটা কত? 8 × √1 - v স্কোয়ার ভাগ c স্কোয়ার। তাহলে 8 × √1 - 0.6 তার স্কোয়ার, তাহলে এই মানটা আসবে 6.4 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হবে বলো? হাফ ইন্টু, হাফের জায়গায় হাফ আছে, কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণের মান হলো 8 আর একটা কর্ণের মান হলো 6.4। এইটাকে হিসাব করলে আসবে 25.6 মিটার স্কোয়ার। এই ম্যাথগুলা এইচএসির জন্য একটু গুরুত্বপূর্ণ এই কারণ যেহেতু এগুলো আগে আসে নাই, তাহলে এই টাইপের জিনিস দিতেই পারে।